জবার কণ্ঠে ভীতির স্পর্শ শুনে শাহবাজ নিজের কঠিন অভিব্যক্তির আড়ালে এক নিঃশব্দ হাসি লুকিয়ে ফেলে। তার কথার অর্থ বুঝে তার নেত্র দুটি গভীর স্থির চাহনিতে জবার মুখাবয়ে বিচরণ করে। ধীরে ধীরে সে জবার আঁকড়ে ধরা হাত থেকে নিজের পাঞ্জাবি মুক্ত করে পাশে শুয়ে পড়ে। মুহূর্তের মধ্যে নিভে যায় কক্ষের সব আলো। জবা অনেকক্ষণ চোখ বন্ধ করে শুয়ে থাকে, কিন্তু নিজের উপর কারো ছায়া টের না পেয়ে সাহস করে চোখ খুলে পাশ ফিরে তাকায়। তখনই তার নজরে পড়ে শাহবাজের নেত্রপল্লব বন্ধ করে রাখা মুখাবয়। জবা অবাক হয়ে চেয়ে রয় তার পানে। এতক্ষণ যাবৎ সে কি ভাবছিল। মুহূর্তেই ভয়ের আভা কেটে গিয়ে শুভ্র মুখশ্রীতে দেখা মেলে রক্তিম আভার। সেই মুহূর্তে শাহবাজ নিজ নেত্র বন্ধ রেখে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, দেখা শেষ হলে ঘুমিয়ে পড়ো। আর তুমি যা নিয়ে চিন্তা করছো সময় হলে তা আমি আদায় করে নিব। তাই এখন থেকেই নিজেকে প্রস্তুত করো। শাহবাজের ভারী কণ্ঠের ধ্বনিতে জবা নিজ মুখ তৎক্ষণাৎ শাহবাজের উপর থেকে সরিয়ে উল্টো পাশে ফিরে মনে মনে বলে ওঠে, চোখ বন্ধ কইরাও কেমনে দেখলো আমি ওনার দিকে তাকায় আছি? প্রভাতের আলো ধীরে ধীরে চারপাশকে আলোকিত করছে। প্রকৃতির নির্মল সুর চারিদিকে ছড়িয়ে পড়েছে। পাখির কিচিরমিচির শব্দে জবা ঘুম থেকে উঠে বসে। রাতের ঘটনাগুলো মনে পড়ে তার। পাশ ফিরে চাইতেই শেহবাজের অনুপস্থিতি অভয়ব বেশি ভাবায় না তাকে। সেগুলোকে দূরে ঠেলে সে নিজেকে নতুন দিনের জন্য প্রস্তুত করে। আজ যে তার শিক্ষা গ্রহণের প্রথম দিন, তার মন জুড়ে এক নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে ভীষণভাবে। জবা দর্পণের সম্মুখে দাঁড়িয়ে তার হাঁটু অব্দি কেশগুচ্ছ বাঁধতে ব্যস্ত। এ এক ভয়ঙ্কর যুদ্ধ। চুলগুলো এত বড় হওয়ার দরুন সামলাতে হিমশিম খেতে হয় তাকে। এখানে আসার আগ অব্দি এই কাজটা যে তার জননীর ছিল, এখন হঠাৎ কি করে নিজে এই দায়িত্বের ভার বহন করবে। জননীর কথা স্মৃতিচারিত হতেই কষ্টেরা দানা বাঁধে তার বক্ষপিঞ্জরে। ফলশ্রুতিতে তার চোখে মুখে ফুটে ওঠে বিরক্তি ও উত্তেজনার আভা। এমন সময় দরজায় একজন দাসী এসে দাঁড়িয়ে বলে ওঠে, ছোট জমিদার গিন্নি, আপনার শিক্ষিকা আসছেন। সে নিচে আপনার জন্য অপেক্ষা করছেন। দাসীর কথায় জবার মুখ উজ্জ্বল হয়ে ওঠে। সে দ্রুত কোনো রকম চুলটা পেঁচিয়ে তৈরি হয় শিক্ষকের নিকট যাওয়ার উদ্দেশ্যে। দ্রুত ছুটতে গিয়ে প্রতিমধ্যে হঠাৎই বেখেয়ালিভাবে ধাক্কা লাগে তার শ্বশুর নওয়াজ মির্জার সহিত। জবা হতচকিত হয়ে দাঁড়িয়ে পড়ে। সম্মুখে অচেনা মানবের প্রতিচ্ছবিতে ঘাবড়ে যায় সে। অন্যদিকে নওয়াজ মির্জার চোখে মুখে কঠোরতার ছাপ স্পষ্ট। দাঁতে দাঁত পিষে বলে ওঠে, তুমি নিশ্চয়ই ওই ছোট বংশের মেয়েটি যাকে আমার পুত্রবধূ রূপে তুলে এনেছে এই মহলে। এহেন বাক্যে জবার ছোট্ট মন কুঠিরিতে জমা হয় কালো মেঘের দলেরা। তবুও সে সব ভুলে শ্বশুর রূপে মানুষটির পরিচয় পেয়ে নত মাথায় সালাম দিয়ে ওঠে। অথচ নওয়াজ মির্জা সালামের বিপরীতে তার রুক্ষ কণ্ঠে বলে ওঠে, জমিদারের বউ হয়ে এমন উচ্ছৃঙ্খলভাবে চলাফেরা করছো? তোমার কি কোনো লজ্জা নেই? জবা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, মাথা নিচু করে তার অপমান সহ্য করে। তোমার মতো একটা মেয়ে কিভাবে আমাদের পরিবারের সম্মান বজায় রাখবে? আমার পুত্রের মাথা খারাপ হয়ে গেছে যে তোমাকে বিয়ে করেছে। কথাগুলো ছুড়ে দিয়ে নওয়াজ মির্জা ক্রুদ্ধ চরণে সেখান থেকে প্রস্থান করে। প্রথম সাক্ষাতেই তার এহেন কঠোর ও কটু বাক্য জবার কোমল হৃদয়ে গভীর ক্ষত তৈরি করে। মুহূর্তের মধ্যেই তার উৎফুল্ল মন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। মাথা নত করে সে, ভারী পায়ে সে শিক্ষিকার কক্ষের দিকে এগিয়ে যায়। কক্ষের দরজায় পদযুগল ফেলতেই নিজের মনের কষ্ট লুকিয়ে শিক্ষিকাকে সালাম জানায় জবা। শিক্ষিকা সালাম গ্রহণ করে জবাকে আপাদমস্তক নিরীক্ষণ করেন। ভ্রুকুটি করে চাপা গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আমি তোমাকে জমিদারের ঘরণী হিসেবে নয়, একজন শিক্ষার্থী হিসেবে দেখব। নিজেকে প্রস্তুত করো শিক্ষা লাভের জন্য। শিক্ষিকার কণ্ঠের কঠোরতায় জবা বিস্ময়ে তার মুখপানে চেয়ে থাকে। কেন যেন মনে হয় শিক্ষিকা তার প্রতি বেজায় বিরক্ত। মনে মনে নিজেকে প্রশ্ন করে জবা। কই, কালকে তো তার মুখে এমন বিরক্ত আসিল না, তাইলে আজকে কেন মনে হইতেছে সে আমার পছন্দ করে না? ভাবনার গভীরে নিমজ্জিত জবাকে হঠাৎই শিক্ষিকার ধমক টেনে আনে বাস্তবতায়। কি হলো, এভাবে দাঁড়িয়ে আছো কেন? সময়ের মূল্য দিতে জানো না, অথচ জমিদার গিন্নি হয়ে বসে আছো। এই তীব্র কটাক্ষের শব্দ জবার হৃদয়ের গভীরে গিয়ে বিঁধে। কেন সবাই তাকে জমিদারের বউ হওয়ার কথা শুনিয়ে অপমান করছে? সে তো কখনো জমিদার গিন্নি হতে চায়নি। তবে কেন এই অবজ্ঞা?
নিজেকে সামলে নিয়ে জবা ভাবনার জাল ছিঁড়ে ফেলে। তালিম গ্রহণের জন্য নির্ধারিত স্থানে বসে মনোযোগ স্থাপন করে, যেন তার মনোবাসনা আর কেউ বুঝতে না পারে। জবা শত চেষ্টাতেও তালিমে মনোযোগ স্থাপন করতে পারছে না। শিক্ষিকার প্রতিটি করা ধমক তার আত্মবিশ্বাসকে প্রতিনিয়ত চূর্ণ বিচূর্ণ করছে। ছোট্ট কোনো ভুলও তাকে কাবু করে দিচ্ছে। এমন মুহূর্তে দরজার সামনে উপস্থিত হয় সাহেলা বানু। জবার নাজেহাল অবস্থায় শিক্ষিকার সঙ্গে চোখে চোখে ইশারায় নিজের সন্তুষ্টি প্রকাশ করে। মনে মনে বলে ওঠেন, তোকে কখনোই শেহরাজ মির্জা যোগ্য করে তুলতে দেব না। জমিদারের ঘরণী হওয়ার যোগ্যতা কেবল আমার কন্যার, অন্য কারো নয়। কথাগুলো ভেতরে রেখে তিনি সেখান থেকে প্রস্থান করেন। অন্যদিকে শিক্ষিকা যেন শেখানোর থেকে ধমক দেওয়াতেই বেশি মনোযোগী। জবার জন্য সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে শিক্ষিকার হাতে থাকা বেত তার কোমল হাতের তালুতে আঘাত করে বসে। ব্যথার তীব্রতায় জবা কুঁকড়ে ওঠে। ঠিক তখনই চঞ্চল পদচারণায় সেখানে উপস্থিত হয় শাহানুরের। জবাকে এমন অবস্থায় দেখে শাহানুর ক্ষিপ্ত হয়ে দৌড়ে সামনে এসে জবাকে জড়িয়ে ধরে শিক্ষিকাকে বলে ওঠে, তুমি পচা, তুমি জবা বউকে মারছো কেন? শাহানুরের হঠাৎ উপস্থিতি ও এহেন আচরণে শিক্ষিকা থতমত খেয়ে যান। খানিক ধাতস্থ হয়ে কিছু বলতে উদ্যত হওয়ার আগেই শাহানুর তার দিকে তেড়ে যায়। পরিস্থিতি ভয়ানক হতে দেখে জবা তৎক্ষণাৎ শাহানুরকে আটকে শিক্ষিকার উদ্দেশ্যে বিনয়ের সঙ্গে বলে, ওনারে মাফ করে দেন, উনি অবুঝ তাই এমন করছে। কথাগুলো বলেই জবা শাহানুরের দিকে ফিরে অনুনয়ের স্বরে বলে, শাহানুর আপা, আপনি শান্ত হন, গুরুজনের লগে এমন আচরণ করা ঠিক না। তবে জবার কথা শাহানুরের ক্ষোভ নিবারণ করতে ব্যর্থ হয়। সে মুখ উল্টে বলে ওঠে, ও তোমাকে মারলো কেন? আমি জুনায়েদ ভাইজানকে বলে দেব, তখন ভাইজান ওকে মেরে দিবে। শাহানুরের কথায় শিক্ষিকার মুখ ফ্যাকাশে হয়ে যায়। শুকনো ঢোক গিলে নিজেকে সামলে নিয়ে বুদ্ধি খাটিয়ে রাগান্বিত স্বরেই বলে ওঠেন, আমি এক্ষুনি জমিদার হুজুরকে গিয়ে সব বলে দেব, তোমরা আমার সঙ্গে যা যা করেছ তা সব। এহেন বাক্য বলে শিক্ষিকা ক্রুদ্ধ চরণে কক্ষ ত্যাগ করেন। পেছনে রেখে যান দুটি ভয়ানক ভীত চেহারা। শাহানুরের কর্ণে জমিদার শব্দটি প্রতিধ্বনি হতেই সে এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে দৌড়ে পালায়। অন্যদিকে জবা ভয়ে অস্থির হয়ে ওঠে। তার মনে তীব্র আশঙ্কা জাগে, যদি শিক্ষিকা জমিদারকে কিছু বলে দেয় তবে কি আবার সে দিনটির পুনরাবৃত্তি ঘটবে? আবার কি তাকে সেই বেতের আঘাত সহ্য করতে হবে? এই চিন্তায় জবার দেহ শীতল হয়ে আসে, যেন তার রুহু বেরিয়ে যাওয়ার উপক্রম। শাহানুর সবার দৃষ্টি এড়িয়ে মহল থেকে নিঃশব্দে বেরিয়ে আসে। তার প্রতিটি পদক্ষেপ ছিল নীরব ও সতর্ক, যেন তার উপস্থিতি কারো নজরে না আসে। পায়ের শব্দকে দমিয়ে সে ধীরে ধীরে মহলের বাহিরের বাগানে প্রবেশ করে। সবুজ পাতার স্নিগ্ধ ছায়া, নীরব প্রকৃতির মাঝে তার পথযাত্রা থেমে যায় সেলিমের সামনে। হঠাৎ অপ্রত্যাশিত ভৌতিক কণ্ঠে ভাও বলে ওঠে শাহানুর। শব্দটি সেলিমের কানে যেতেই সে চমকে ওঠে। তাড়াতাড়ি পেছনে ফিরে তাকাতেই তার দৃষ্টি গিয়ে পড়ে সেই হাস্যোজ্জ্বল মুখশ্রীতে, যা তাকে কাল রাতে এক মুহূর্তের জন্য শান্তিতে ঘুমোতে দেয়নি। শাহানুরের মুখের স্নিগ্ধ হাসি যেন সেলিমের হৃদয়ের গভীরে ঝড় তুলতে থাকে। মুহূর্তে তার হৃদস্পন্দন থেমে যায়, বুকের ধুকপুকানি ক্রমশ জোরালো হতে থাকে। তবে নিজেকে দ্রুত সামলে নিয়ে সেলিম তার দৃষ্টি মাটিতে নিবদ্ধ করে আতঙ্কিত কণ্ঠে বলে ওঠে, জমিদার কন্যা, আপনি এইখানে এই সময় কেউ যদি দেইখা ফেলে তাহলে কি হইব? সেলিমের কণ্ঠে ভয়ের ছোঁয়া স্পষ্ট। তার প্রশ্ন শুনে শাহানুরের মুখ থেকে হাসি মিলিয়ে যায়, কিন্তু পরক্ষণেই সে চিরচেনা শিশুসুলভ ভঙ্গিতে সে মিষ্টি সুরেই বলে ওঠে, সেলিম, তুমি কি আমাকে দেখে খুশি হওনি? শাহানুরের এহেন সরল প্রশ্নে সেলিমের মুখ মুহূর্তেই লাল হয়ে ওঠে। সে মাথা নিচু করে কিছু বলতে চায়, কিন্তু কথাগুলো যেন তার ঠোঁট পর্যন্ত এসে থমকে যায়। তবে তার মনের গভীর থেকে উত্তরটি স্পষ্ট, খুশি নয়, সে যেন আনন্দে আত্মহারা। তবু জমিদার কন্যার প্রতি তার শ্রদ্ধা আর নিজের সাধারণ অবস্থানের সীমাবদ্ধতা তাকে একটি বাক্য উচ্চারণ করতে দেয় না। সেলিমের এহেন নীরবতায় শাহানুর তেমন কোনো প্রতিক্রিয়া না করে তার পাশেই বসে বলে ওঠে, তুমি কি করছো? শাহানুরের এহেন নৈকট্য সেলিম নিজেকে দূরে সরিয়ে নিয়ে বলে ওঠে, এই আগাছাগুলা তুইলা ফালাইতাছি, যাতে ফুলগুলা ভালোভাবে জন্মাইতে পারে। সেলিমের কথা শাহানুর আদৌ শুনেছে কিনা কে জানে।
সে তো ব্যস্ত নিজেদের শরীরের ঘ্রাণ নিতে নিজের শরীরের ঘ্রাণ নিতে। নিজ শরীরের ঘ্রাণ নেওয়া শেষ হলে সে সেলিমের পানে তাকিয়ে বলে ওঠে, তুমি আমার থেকে দূরে গেলে কেন? আমার শরীরে তো কোনো দুর্গন্ধ নেই। তবে শাহানুরের প্রশ্নে সেলিম ভ্যাবাচাকা খেয়ে একবার তাকিয়ে ফ্রেড দৃষ্টি নামিয়ে তৎক্ষণাৎ বলে ওঠে, ছোট কুমারী, আপনার শরীরে কোনো গন্ধ নাই। গন্ধ থাকলে তো আমার শরীরে থাকবো। আপনার শরীর থেকে তো ফুলের সুবাস আসে। সেলিমের কথা মনোযোগ সহিত শুনে শাহানুর বলে ওঠে। কি ফুলের সুবাস? শাহানুরের প্রশ্নে সেলিম ইতস্তত বোধ করে কিছুক্ষণ নীরব থাকে, তারপর মুগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলে, শিউলি ফুলের। এমন কোমল, এমন স্নিগ্ধ, যেটা সারা রাত ফোটে আর ভোরের বাতাসে সুবাস ছড়ায়। শিউলি ফুল? সেটা কেমন? সেলিম কিছুটা বিস্মিত হয়, তবু কিছু ভেবে শান্ত গলায় জবাব দেয়, শিউলি ফুল জমিদার মহলে নাই, এই ফুল মহলের বাইরে আছে। শাহানুরের কৌতূহল বেড়ে যায়। সে চোখ বড় বড় করেই বলে ওঠে, তাহলে আমাদের বাগানের সব ফুল নেই? সেলিম মাথা নিচু করে ধীর স্বরে বলে, না ছোট কুমারী, এই বাগানে সব ফুল নাই। মহলের বাইরেও অনেক ফুল আছে, অনেক সৌন্দর্য আছে মহলের বাহির। সেলিমের কথা শুনে শাহানুরের মন আনচান করে ওঠে। মহলের বাইরের অজানা জগৎ যেন তাকে হাতছানি দিয়ে ডাকতে থাকে। এতদিন ধরে মহলের চার দেয়ালের মধ্যে বন্দি থাকা মেয়েটি সেই বাইরের জগতের সৌন্দর্য দেখার জন্য ছটফট করে ওঠে। তার চোখে উচ্ছ্বাস ফুটে ওঠে। সে সেলিমের দিকে তাকিয়ে আকুল কণ্ঠে বলে, সেলিম, আমাকে বাইরে নিয়ে যাবে? আমি শিউলি ফুল দেখতে চাই, মহলের বাইরে সবকিছু দেখতে চাই। সেলিম শাহানুরের অনুরোধ শুনে হতচকিত হয়ে যায়। তার কণ্ঠে আতঙ্ক মিশে যায়। সে ভীতগ্রস্ত হয়েই বলে ওঠে, ছোট কুমারী, আপনার মহলের বাইরে যাওয়া নিষেধ। আমি কেমনে আপনাদের বাইরে নিয়ে যামু? কিন্তু শাহানুর এই বাধা মানতে নারাজ। সে বারবার সেলিমকে অনুরোধ করে যেন তাকে নিয়ে যাওয়া হয়। সেলিম তার এই আবদারের খানিকটা ঘাবড়ে যায়, তবে তাকে শান্ত করতে বলে ওঠে, ঠিক আছে, আমি আপনারে লইয়া যামু, কিন্তু এখন না, যখন শিউলি ফুল ফুটবো তখন। এখন শিউলি ফুল ফোটার সময় হয় নাই। সেলিমের কথা শুনে শাহানুরের মনে খানিকটা শান্তি আসে। সে শিশুর মতো নিজের হাত বাড়িয়ে দিয়ে বলে, তবে আমাকে ছুঁয়ে ওয়াদা করো, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাবে। সেলিম কিছুক্ষণ চুপ করে থাকে। শাহানুরের হাতের পানে তাকিয়ে আমতা আমতা করে বলে ওঠে, ছোট কুমারী, কোনো পুরুষের উচিত না নারীর হাত ছোঁয়া, কিন্তু আমি আপনারে না ছুঁয়েই ওয়াদা করতাছি, যদি সুযোগ পাই তাহলে আমি আপনারে লইয়া যামু। সেলিমের কথায় শাহানুরের মুখে প্রশান্তির হাসি ফুটে ওঠে। তার চোখে একরাশ উচ্ছ্বাস খেলা করে। সে নানা ধরনের গল্পে লিপ্ত হয়ে যায়, আর সেলিম মুগ্ধ হয়ে সে গল্প শুনে। শাহানুরের প্রতিটি কথা, প্রতিটি ভঙ্গি সেলিমের হৃদয়ে গভীরভাবে দাগ কাটে। সে নিজের অজান্তে বশীভূত হতে থাকে শাহানুর নামক মেয়েটার প্রতি। এই অনুভূতি, এই ভালো লাগা, এই মুগ্ধতার শেষ পরিণতি কি হবে? হবে কি ব্রাহ্মণ চাঁদের সন্ধিক্ষণ, নাকি ব্রাহ্মণ নিজেই সরে যাবে তার চন্দ্র থেকে? নানা কর্মব্যস্ততায় দিন গড়িয়ে সময় সরে রাতের আধার পৃথিবীকে কারো চাদরে ঢেকে দিয়েছে। জমিদার মহলের আঙিনায় নেমে এসেছে গা ছমছমে এক নীরবতা। দূরে কোথাও ঝিঝি পোকারা একঘেয়ে শব্দ আর বাতাসে দুলতে থাকা প্রদীপের আলো যেন এই নিস্তব্ধতাকে আরো গভীর করে তুলেছে। আকাশে স্থির হয়ে থাকা থমথমে চাঁদ যেন নীরব দর্শক। মহলের অজানা গল্প তার আলোয় আঁকতে ব্যস্ত। রুকাইয়া নিজের কিছু কাজ সম্পন্ন করে ক্লান্ত পায়ে নিজ কক্ষের দিকে এগিয়ে যাচ্ছিল। তার মনে ছিল অদ্ভুত এক ভাবনার ছায়া। ঠিক সেই মুহূর্তে অসাবধানতার বশে ধাক্কা লাগে জুনায়েদের সঙ্গে। জুনায়েদের হাত রুকাইয়াকে সামলানোর জন্য বাড়িয়ে উঠলেও রুকাইয়া নিজেকে আগেই সামলে নিয়ে একবারও পেছনে না তাকিয়ে দ্রুত চরণ ফেলে কক্ষের উদ্দেশ্যে, যেন জুনায়েদ থেকে পালানোর পায়তারা তার। কিন্তু ঠিক তখনই জুনায়েদের কণ্ঠ ভেসে এলো, গভীর অথচ বিদ্রুপ মিশ্রিত। বিবাহিত পুরুষকে কখনো এতটা ভালোবাসতো? আল্লাহর ভয় করে না? প্রশ্নটি রুকাইয়ার মনে ঝড় তোলে। কিছুক্ষণের জন্য থমকে দাঁড়ায় সে, নেত্রদয় শক্ত করে বন্ধ করে রেখে ধীরে বলে ওঠে, করে তো।